আসসালামু আলাইকুম। আজকের এমসিকিউ প্র্যাকটিস সেশনে আমরা বরিশাল বোর্ড 2024-এ আসা প্রশ্নটি সমাধান করব। মোট 30টি প্রশ্ন। চলো শুরু করি। প্রশ্ন 1, একটি চিত্র দেওয়া আছে। এবং বলা হয়েছে বিসি এবং পিকিউ বাহু দুইটি সমান্তরাল। এখন আমাদের তিনটি অপশন টেস্ট করে দেখতে হবে কোনটি কোনটি সঠিক। প্রথম অপশনে বলা হয়েছে ত্রিভুজ বি ও পি এবং ত্রিভুজ পি ও কিউ দুইটি সদৃশ্য। সদৃশ্য বলতে বোঝায় দুইটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো যদি সমান হয় তাহলে তাদের সদৃশ্য ত্রিভুজ বলে। তাহলে আমরা এখন এখানে চেক করে দেখব যে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটির অনুরূপ কোণগুলো সমান কিনা। এই কোণটি এবং এই কোণটি সমান, কারণ হলো দুইটি রেখা ক্রস করলে বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় এরা হলো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। আবার এই কোণটি এবং এই কোণটি সমান, কারণ হলো দুটি সমান্তরাল রেখাকে যদি একটি রেখা ক্রস করে তাহলে এই যে কোণ উৎপন্ন হয় দুই পাশে এদেরকে বলে একান্তর কোণ। একান্তর কোণগুলো সমান হয়। আবার এই কোণটি এবং এই কোণটিও সমান হবে, কারণ হলো সমান্তরাল রেখাকে এই দিক থেকে ক্রস করলে এই কোণটি একান্তর কোণ এবং এরাও সমান। তাহলে দেখা যাচ্ছে এই ত্রিভুজের তিনটি কোণ এই ত্রিভুজের তিনটি কোণের সমান হয়েছে। তাহলে আমরা বলবো যে ত্রিভুজ দুইটি সদৃশ্য। তার মানে 1 নম্বর অপশন ঠিক আছে। অপশন 2 বলা হয়েছে এ পি অনুপাত পিবি ইকুয়াল টু এ কিউ অনুপাত কিউসি। এই অপশনটিও সঠিক, কারণ হলো উপপাদ্য 28 থেকে আমরা জানি যে একটি ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল রেখা যদি টানা হয় তাহলে এই সমান্তরাল রেখাটি অপর দুইটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এটি অনুপাত এইটি ইকুয়াল টু হবে এইটি অনুপাত এইটি। তাহলে আমাদের দ্বিতীয় অপশনটিও সঠিক। 3 নম্বর অপশনে বলা হয়েছে যে বি ও অনুপাত ও কিউ ইকুয়াল টু সি ও অনুপাত ও পি। এই অপশনটিও সঠিক, কারণ হলো দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এখানে এই ত্রিভুজ দুইটি আমরা প্রথমে দেখেছি যে সদৃশ্য, তো এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, অর্থাৎ বি ও অনুপাত ও কিউ ইকুয়াল টু সি ও অনুপাত ওপি হবে। ওপি উপপাদ্য 32-এ এইটি বলা হয়েছে। প্রশ্ন 2, টি বর্ণটির মোট কতটি প্রতিসাম্য রেখা আছে? প্রতিসাম্য রেখা বলতে বোঝায় যে রেখাটি টানার পর দুই পাশে একই আকার বা আকৃতি তৈরি হয়। যেমন যদি আমি বৃত্তটি আঁকি, মাঝ দিয়ে একটি রেখা টানি, তাহলে দুই পাশে একই আকৃতি তৈরি হয়েছে। যদি এদিক দিয়ে একটা টানি তাহলে এইদিকে এইদিকে একই হয়েছে, আবার টানি এদিকে এদিকে। তাহলে বৃত্তর প্রতিসাম্য রেখা হলো প্রচুর, অনেক। কিন্তু যদি আমি টি এর প্রতিসাম্য রেখা টানি দেখা যাবে যে এই দিক দিয়ে একটি রেখা টানলে দুই পাশে সমান হয়, কিন্তু আর কোনো রেখা টানলে সমান হচ্ছে না। তাহলে আমরা বলবো টি এর প্রতিসাম্য রেখা হলো একটি। আবার একটি চিত্র দেওয়া আছে, সেটি থেকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। চিত্রটি হলো একটি বৃত্ত আছে, বাইরের কোনো একটা বিন্দু থেকে দুইটা স্পর্শক টানা হয়েছে। এবং কেন্দ্রর সাথে এই বিন্দুগুলো যোগ করা হয়েছে। এটি যোগ করা হয়েছে এবং এখান থেকে এটি আঁকা হয়েছে।
আর বলা হয়েছে এই কোণটি হলো 60 ডিগ্রি। এখন আমরা 3 নম্বর প্রশ্ন দেখি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোণ BOC এর মান কত? কোণ BOC এর মান কত? এখানে একটি জিনিস জানা দরকার, সেটা হলো যে কোনো বিন্দু থেকে যে স্পর্শক যে বিন্দুতে ছেদ করে সেটার সাথে যদি কেন্দ্র যোগ করা হয় তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে ঠিক এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে একটি চতুর্ভুজে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখানে 90 90 180 চলে গেছে, তাহলে এই দুইটা মিলে 180 হবে। এখানে 60 চলে গেলে এখানে থাকে হলো 120। তাহলে আমাদের উত্তর হবে গ 120। দ্বিতীয় প্রশ্নে 4টি অপশন টেস্ট করতে হবে। প্রথম অপশনটি হলো কোণ BDC এটি ইকুয়াল টু কোণ BAC, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি সমান। এটি সত্যি কিনা সেটি দেখতে হবে। আমরা জানি কোনো বৃত্তের একটি চাপ থেকে যদি কেন্দ্রে যোগ করা হয়, আবার এইদিকে কোনো একটি যোগ করা হয়, তাহলে এই কোণটি হবে এই কোণটির অর্ধেক। তাহলে এখানে এই কোণটি 120 ডিগ্রি হলে এই কোণটি হবে 60 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে এই কোণটি এবং এই কোণটি সমান, তার মানে অপশন 1 ঠিক আছে। অপশন 2 বলা হয়েছে কোণ BOC ইকুয়াল টু 2BAC, অর্থাৎ কোণ BOC ইকুয়াল টু 2BAC, অর্থাৎ এই কোণটির ডাবল হলো এই কোণটি। আমরা সেটি মান নির্ণয় করেই দেখতে পাচ্ছি যে এই কোণটি 60 ডিগ্রি, এই কোণটি হলো 120 ডিগ্রি। তাহলে অপশন 2ও ঠিক আছে। এখন হলো অপশন 3। অপশন 3তে বলা হয়েছে কোণ BCD, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি, এই দুটির যোগফল হলো এই কোণটি। আমরা যদি দেখি যে এইটি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি চলে গেছে, তাহলে থাকে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 হয়। 60 ডিগ্রি চলে গেলে থাকে হলো 120 ডিগ্রি। তো এখানে দেখা যাচ্ছে এই কোণটিও 120 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে 3 নম্বর অপশনটিও ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হলো ঘ। প্রশ্ন 5-এ একটি মান নির্ণয় করতে হবে। sin থিটা √1 প্লাস tan স্কয়ার থিটা। sin থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা মানে আমরা জানি sec স্কয়ার থিটা। sin থিটা sec স্কয়ার স্কয়ার আর রুট কেটে যায়, থাকে হলো sec থিটা। sec থিটা মানে হলো 1/cos থিটা। তো উপরে sin থিটা, নিচে হলো cos থিটা, লেখা যায় হলো tan থিটা। এটি আমাদের অ্যান্সার। প্রশ্ন 6-এ থিটা এর মান দেওয়া আছে 0 ডিগ্রি এর সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি এর সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে sin থিটা এর সর্বনিম্ন মান কোনটি? আমরা জানি sin 0 ডিগ্রির মান হলো 0, sin 90 ডিগ্রির মান হলো 1। তাহলে দেখা যাচ্ছে 0 ডিগ্রির মান হলো সর্বনিম্ন। প্রশ্ন 7 বলা হয়েছে ত্রিভুজ ABC এর কোণ C এক সমকোণ এবং কোণ A হলো 60 ডিগ্রি। তাহলে একটি মান নির্ণয় করতে হবে। ত্রিভুজের কোণ C হলো এক সমকোণ, কোণ A হলো 60 ডিগ্রি, তাহলে কোণ B হবে 30 ডিগ্রি। কারণ হলো
ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 90 গেলে থাকে আর 90, এখানে 60, এখানে 30। তো আমাদের একটি মান নির্ণয় করতে হবে, সেটা হলো tan A minus tan B 1 plus tan A tan B। যদি মানগুলো বসিয়ে দেই, tan 60 ডিগ্রি minus tan 30 ডিগ্রি 1 plus tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হলো √3 মাইনাস tan 30 ডিগ্রির মান হলো 1/√3 1 প্লাস tan 60 ডিগ্রি হলো √3 1/√3 যদি কাটা যায়, উপরে যদি লসাগু করি তাহলে হয় √3 গুণ করলে হয় স্কয়ার 3 মাইনাস 1/√3 আর নিচে হয় 2। এটিকে লেখা যায়, বিয়োগ করলে হয় 2/√3 ইন্টু 1/2, কাটাকাটি যায়, থাকে হলো 1/√3। এটি আমাদের অ্যান্সার। এরপর হলো প্রশ্ন 8। বলা হয়েছে 12 মিটার দীর্ঘ একটি মই দেওয়াল থেকে 6√3 মিটার দূরে ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। থিটা এর মান কত? অর্থাৎ এটি একটি দেওয়াল থেকে 6√3 মিটার দূরে একটি মই দেওয়ালের ছাদ স্পর্শ করে থিটা কোণ উৎপন্ন করে। এটি হলো, মইটা হলো 12 মিটার। এখন থিটা এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে এখানে অতিভুজ এবং ভূমি দেওয়া আছে। cos থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। ভূমি হলো 6√3, অতিভুজ হলো 12, কাটাকাটি করি 2, √3/2 হয়। আমরা জানি cos 30 ডিগ্রি এর মান হলো √3/2, তাহলে আমরা লিখতে পারি cos 30 ডিগ্রি। cos cos আউট হয়ে যায়, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা আমাদের অ্যান্সার। এরপর হলো প্রশ্ন 9। বলা হয়েছে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? এটি একটি বর্গক্ষেত্র, ধরি এর বাহুর দৈর্ঘ্য a, এটি হলো কর্ণ। বলা হয়েছে কর্ণের উপর যদি একটি বর্গক্ষেত্র হয়, তাহলে এই বর্গক্ষেত্রটি কর্ণের উপর বর্গক্ষেত্রের কত গুণ? আমরা দেখতেছি এটা একটি বর্গের হলো বাহু যদি a হয়, তাহলে কর্ণ হবে √2a। এটা আমরা সূত্র থেকেও জানি, আবার বের করেও নিতে পারি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা বের করে নিতে পারি। তাহলে বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল হয় √2a হোল স্কয়ার সমান সমান 2a স্কয়ার, আর ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হয় হলো বাহুর উপর স্কয়ার a স্কয়ার। তাহলে ছোটটি বড়টির কত গুণ? a স্কয়ারকে যদি 2a স্কয়ার দিয়ে ভাগ দেই তাহলে দেখা যায় হাফ। তার মানে ছোট বর্গক্ষেত্রটি তার কর্ণের উপর বর্গক্ষেত্রের অর্ধেক। প্রশ্ন 10। পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একটি বৃত্ত আছে যার পরিধি হলো পাই। এখন আমাদের নির্ণয় করতে হবে ক্ষেত্রফল। আমরা জানি যদি ব্যাসার্ধ r হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার। এখন r এর মান বের করে বসাই দিতে পারলে আমাদের অ্যান্সার হবে। আমরা জানি পরিধি হলো টুয়াইস পাই r। তো এখানে এটি সূত্র থেকে জানি যে পরিধি হলো টুয়াইস পাই r, কিন্তু এখানে পরিধি দেওয়া আছে পাই, তাহলে এটা ইকুয়াল টু হবে পাই। পাই কেটে যায়, r ইকুয়াল টু হয় হাফ। এখন r এর মান যদি বসায় দেই তাহলে হয় পাই 1/4। এটি অ্যান্সার। প্রশ্ন 11। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত হবে? একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে
এর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে, এখানে 6টি তল আছে, 6টি তলের ক্ষেত্রফল হবে 6a² দেওয়া আছে ক্ষেত্রফল = 150। তাহলে এখান থেকে a এর মান বের করে নিই। 6 ওইদিকে গিয়ে ভাগ করলে হয় 25, রুট ওইদিকে যায়, তাহলে হয় a = 5। এখন বলা হয়েছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত। পৃষ্ঠতলের কর্ণ বলতে বোঝাচ্ছে কোনো একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, যেমন এখান থেকে এইটা, এটি হলো √2a, মান বসায় দিলে হয়, এর মান বসায় দিলে 5√2। যদি বলা হতো কর্ণের দৈর্ঘ্য কত, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে আমরা বসাইতাম √3a। যেহেতু পৃষ্ঠতলের কথা বলেছে, সেজন্য আমরা কোনো একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য লিখব √2a। প্রশ্ন 12, একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা পরস্পর সমান। বেলনটির সমগ্র তল ও বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। আমরা সূত্রগুলো আগে লিখে নেই। বেলন মানে হলো সিলিন্ডার, এরকম। বলা হয়েছে এর ব্যাসার্ধ এবং উচ্চতা সমান, তাহলে ব্যাসার্ধ যদি a ধরি তাহলে উচ্চতাও a হবে। সূত্রগুলো লিখে নেই। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো 2πr² + 2πrh। বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো 2πrh। উপরে কমন যায় হলো 2πr, থাকে হলো r + h, নিচে 2πrh কেটে যায়, থাকে হলো r + h/h। মান বসিয়ে দেই, a + a/a, 2a/a, কাটাকাটি করলে হয় 2, নিচে 1 আছে, তাহলে অনুপাত আকারে লিখলে হয় 1, 2:1। এটি আমাদের অ্যান্সার। প্রশ্ন 13, নিচের কোনটি নির্ণয়ে ধাপ বিচ্যুতি প্রয়োজন হয়? ধাপ বিচ্যুতি প্রয়োজন হয় গড় নির্ণয়ে, কারণ গড় = হলো a + summation i = 1 fi ui/n গুণন h। এখানে ui হলো ধাপ বিচ্যুতি, তার মানে গড় নির্ণয়ে ধাপ বিচ্যুতির প্রয়োজন হয়। প্রশ্ন 14, 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি? 12 থেকে মৌলিক সংখ্যা মানে বোঝায় যেগুলোকে ভাগ করা যায় না, 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তো 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করে নিতে হবে। 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43। তাহলে এখানে দেখা যাচ্ছে মোট 3, 6, 9টি সংখ্যা আছে। তো 9টি সংখ্যার মাঝের সংখ্যাটি হলো 29, তাহলে আমাদের এখানে মধ্য হলো 29। এখন প্রশ্ন হলো যে মৌলিক সংখ্যাগুলো বের করে নিতে প্রচুর সময় প্রয়োজন হবে। এটার একটা টেকনিক ব্যবহার করা যায়, সেটা হলো এটি মনে রাখবে, 442, 232, 232, 1। এর মানে হলো 1 থেকে 10-এ মৌলিক সংখ্যা আছে 4টি, 10 থেকে 20-এ মৌলিক সংখ্যা 4টি, তারপর 21 থেকে 30-এ আছে হলো 2টি, এরকম প্রত্যেক 10-এর জন্য এরকম আছে। তাহলে আমরা বুঝে নিতে পারবো যে 31 থেকে 40-এ কয়টি আছে, 51 থেকে 60-এ কয়টি আছে, এভাবে বের করে নেওয়া সহজ হয়। এরপর হলো প্রশ্ন 15, নিম্নের উপাত্তের প্রচুরক নির্ণয় করতে হবে। একটা উপাত্ত দেওয়া আছে, প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরক নির্ণয়ের সূত্র হলো L + F1 + F2 গুণন H। এখানে L হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এখানে দেখা যাচ্ছে যে গণসংখ্যার মধ্যে 12 হলো সর্বোচ্চ, তার মানে ওই ঘরটি হলো প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হলো 51 প্লাস F1 হলো
প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্বের গণসংখ্যার বিয়োগফল। তাহলে প্রচুরক শ্রেণীতে আছে 12টি, পূর্বে আছে 10টি, বিয়োগ করলে হয় 2। F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পরেরটির গণসংখ্যার বিয়োগফল। তাহলে 12-র পরে আর কিছু নেই, তাহলে 12-র সাথে 0 বিয়োগ করলে 12ই হয়, গুণন। এইচ হলো শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি এখানে 10। তাহলে আসে 51 প্লাস 2 বাই উপরে 20 হয়, গুণ করলে, আর নিচে হয় 14। এটি যদি আমরা ভাগ করে নেই তাহলে আসে হলো 52.43। তাহলে আমাদের অ্যান্সার হলো সি। প্রশ্ন 16, ভাগ করতে হবে। আমরা এটি দুইটি উপায়ে করতে পারি। প্রথমটি হলো আমরা ক্যালকুলেটরে যদি চাপ দেই 0.133, এদিকে যেহেতু পৌনঃপুনিক মানে 3 চলতে আছে, আমরা 2-3টা পর্যন্ত নেই, এদিকে নেই 0.3, আরও 2-1টা নেই। এটা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে হলো 0.4030, এরকম আসতে থাকবে। তো আমরা অপশনগুলো ভাগ করে দেখব যে কোনটার মধ্যে 0.40 আসে, কাছাকাছি আসে, একদম আসবে না, কাছাকাছি। তাহলে আমরা দেখতেছি 2-5কে ভাগ করলে 0.40 হয়, তাহলে এটা আমাদের অ্যান্সার। কিন্তু এটা আমরা আরেকভাবে সমাধান করতে পারি, সেটা হলো বিস্তারিত সমাধান। পৌনঃপুনিক দেওয়া আছে, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। সে প্রকাশ করার নিয়ম হলো, যেমন এখানে 13 পৌনঃপুনিক আছে, প্রথমে পুরো সংখ্যাটি লিখতে হবে, মাইনাস করতে হবে পৌনঃপুনিকের বাম পাশে যা আছে 1 আছে, নিচে দিতে হবে যতটি পৌনঃপুনিক আছে ততটি 9 এবং দশমিক পর্যন্ত যতটি সংখ্যা আছে ততটি 0। তাহলে এটা ইকুয়াল টু হলো 12/90। ঠিক একইভাবে 0.3 পৌনঃপুনিককেও স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে, তারপর ভাগ করলে অ্যান্সার পাওয়া যাবে। কিন্তু আমাদের সেরকম সময় থাকবে না, এজন্য আমরা এমসিকিউ পরীক্ষার রুমে এভাবে বের করব। প্রশ্ন 17, নিচের কোনটি সসীম সেট? এখানে 4টি সেট দেওয়া আছে, সেটগুলো দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, এটি দেওয়া আছে হলো সেট গঠন পদ্ধতিতে। তালিকা পদ্ধতি মানে হলো সংখ্যাগুলো ডাইরেক্ট দেওয়া থাকে, আর সেট গঠন পদ্ধতি মানে হলো কুলু দেওয়া থাকবে, ওখান থেকে আমাদের বের করে নিতে হবে। যেমন আমাদের এখানে ক অপশনে বলা হয়েছে x belongs to z, x less than 2, অর্থাৎ এই সেটটিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আসবে x belongs to z, z মানে হলো পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? -3, -2, -1, 1, 2, 3, 4, এভাবে চলতেই থাকবে দুই সাইডে। তো দ্বিতীয় অপশন বলছে যে মানগুলো হবে 2 এর থেকে ছোট, তো 2 এর থেকে ছোট এদিকে চলতেই থাকবে, তার মানে এটা অসীম সেট। আমরা যদি সেট গ টেস্ট করি, y belongs to n, y square 100 y cube, আমাদের এখানে দুইটি অপশন, একটি হলো দুইটি গুলো, একটি হলো যে y হলো ন্যাচারাল সংখ্যা, মানে ন্যাচারাল সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে, স্বাভাবিক পূর্ণ সংখ্যাকে ন্যাচারাল সংখ্যা বলে। তো এখন দ্বিতীয় অপশন হলো এটি, আমরা যদি মানগুলো এখানে বসিয়ে দেই, দিয়ে টেস্ট করতে পারি, 1 বসিয়ে দেই, দেখা যাচ্ছে যে প্রথম অংশে বলা হয়েছে 101 এর থেকে বড়, ঠিক আছে। পরের অংশে বলা হয়েছে 1 100 এর থেকে বড়, তো এটা ভুল, তার মানে 1 আমাদের ঠিক নেই। 2 বসিয়ে দেই, 2 2 হয় 4, 8, ঠিক এখানে বাম পাশে ঠিক আছে কিন্তু ডান পাশে ঠিক নেই, ডান পাশে বলা হচ্ছে 8 এর থেকে 100 ছোট, কিন্তু এটা তো মিথ্যা, ঠিক নেই। এভাবে আমরা যদি টেস্ট করতে থাকি তাহলে দেখা যাবে যদি 5 বসাই তাহলে আসবে হলো 25, 100, এদিকে আসে 125, তাহলে এটি ঠিক আছে, 25-এর থেকে 100 বড়, 125-এর থেকে ছোট, ঠিক আছে। যদি 6 বসাই তাহলে এদিকে আসবে 36,
যদি 7 বসাই 49, এভাবে 10 বসালে বাম সাইডে আসবে 100, 125। এটা ঠিক নেই, কারণ এখানে দেখা যাচ্ছে যে 100 আর 100 সমান, কিন্তু এখানে চিহ্ন দেওয়া আছে যে 100 এটার থেকে এটা বড়, কিন্তু এটা তো ঠিক না। তাহলে আমরা নিতে পারবো হলো 5, 6, 7, 8, 9 এই 5টি সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে যে অপশন গ এটি হলো সসীম সেট, মানে এই নির্দিষ্ট 5টি সংখ্যা হলো ওই সেট থেকে তৈরি করা হয়েছে। তাহলে আমরা বলবো অপশন গ হলো অ্যান্সার। প্রশ্ন 18, fx ইকুয়াল টু 3/x দেওয়া আছে প্লাস 1 দেওয়া আছে, f 1/x নির্ণয় করতে হবে। x এর জায়গায় এটি বসিয়ে দেই। নিচে ভগ্নাংশ উল্টে উপরে চলে যায়, 3x + 1, এটা অ্যান্সার। অপশন 19 দেওয়া আছে a + 1/a = 3, মান নির্ণয় করতে হবে টুয়াইসে 3a² - টুয়াইসে +3। উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়, তো আমরা উপরে a দিয়ে ভাগ দেই, নিচেও a দিয়ে ভাগ দেই। a দিয়ে পুরোটাকে ভাগ দিলে আলাদা আলাদা করেও লেখা যায়। উপরে থাকে হলো কাটাকাটি করলে 2 থাকে, নিচে হয় হলো থ্রাইসে -2 + 3/a। উপরে 2, নিচে যদি আমরা এখানে 3a এবং 3/a এর মধ্যে 3 কমন নেই, তাহলে থাকে a + 1/a - 2। a + 1/a এর মান বসায় দিলে 3 × 3 - 2 = 2/3 × 9, 9 থেকে বাদ দিলে হয় 7। এটি হলো অ্যান্সার। প্রশ্ন 20, 5% সরল মুনাফায় 400 টাকা কত বছরে মুনাফা আসলে 520 টাকা হবে? মুনাফা আসলে 520 টাকা হয়েছে, তার মানে হলো মুনাফা আসলে হচ্ছে 520, আসল হলো 400, তাহলে মুনাফা হয়েছে 120 টাকা। তো এই 120 টাকা কত বছরে হয়েছে? আমরা জানি মুনাফা নির্ণয় সূত্র হলো PNR = লিখে 120, মান বসিয়ে দেই। P হলো আসল, N এর মান আমাদের বের করতে হবে, আর হলো 5%। 100 কাটা গেলে 4 হয়, 4 × 5 = 20, 20 ওইদিকে গিয়ে ভাগ হলে N = হয় 6, তাহলে 6 আমাদের অ্যান্সার। প্রশ্ন 21, একটি সূচকের অঙ্ক দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে হবে। মাইনাসকে বাইরে রাখি, x -1 হয়, 6 to 5। এখন আমরা যদি ভগ্নাংশের নিচের অংশকে উপরে নিয়ে যাই, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। 6 to 5কে 5 এর উপর 4 দেয়া যায়, তাহলে লেখা যায় 5 5 আউট হয়ে যায়, x - 1 = 4, অতএব x = 5। এটি আমাদের অ্যান্সার। প্রশ্ন 22, একটি হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ দেওয়া আছে এত সেন্টিমিটার, সংখ্যাটির আদর্শ রূপ। এখানে দেওয়া আছে হলো মোট 368টি শূন্য, 37। এটির আদর্শ রূপ মানে হলো একটি সংখ্যার পর দশমিক থাকবে, তারপর গুণন 10 to the power something হবে। তো আমরা এটাকে লিখতে পারি, দশমিক তুলে দিয়ে 1 লিখতে পারি। আমরা যতদূর পর্যন্ত যেতে চাই, এখান পর্যন্ত যেতে চাই, তাহলে আমাদের মোট এদিকে 9টা সংখ্যা, তাহলে আমরা 9টা শূন্য দিব, 3 6 9। তাহলে উপরে থাকে 3.7, নিচে হলো 9টা শূন্য আছে, এটাকে লেখা যায় 10 to the power 9, লেখা যায় 3.7 × 10 ইনভার্স 9, উপরে গেলে ইনভার্স হয়ে যায়।
তার মানে প্রথম অপশনটি ঠিক আছে। দ্বিতীয় অপশনে বলা হয়েছে সাধারণ লগের পূর্ণক -9। আদর্শ রূপে লিখলে 10-এর উপর যে সংখ্যাটি আসে এটা হলো আমাদের পূর্ণক। তো মাইনাস উপরে লেখা হয়, বাম পাশে লেখা হয় না। তাহলে দ্বিতীয় অপশনটিও ঠিক আছে, পূর্ণক 9-এর উপর বার। 3 নম্বর অপশনটি বলা হয়েছে সাধারণ লগের অংশক কত। অংশক নির্ণয়ের অনেক টেকনিক আছে, তবে আমরা একটি টেকনিক ব্যবহার করতে পারি এখানে। সেটি হলো এই যে অংশটি আছে, আমরা যদি লগ দিয়ে এই অংশটি চাপি তাহলে আমাদের 0.5682 এটি আসবে। তার মানে ঠিক আছে, 3 নম্বর অপশনও ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হলো খ। প্রশ্ন 23, একটি সমীকরণ দেওয়া আছে, সমাধান সেট নির্ণয় করতে হবে। x - 2 x আর গুণ করে x² - 2x = x - 2। সবগুলোকে বাম সাইডে নিয়ে আসলে হয় x মাইনাস, এটা আসে হয় থ্রাইস x, এটা আসে প্লাস হয় 2। x কমন নিলে হয় x - 3, সরি এটাকে মিডিল টার্ম করতে হবে। x² মাইনাস 2x মাইনাস x প্লাস 2। x কমন নিলে x - 2, -1 কমন নিলে x - 2, হয় হলো x - 2 x - 1। অতএব লেখা যায় x = 2 অথবা x = 1 1 2। তাহলে আমাদের এখানে সমাধান সেট হলো 1, 2। প্রশ্ন 24, দুইটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি সমঞ্জস কিনা, নির্ভরশীল কিনা এবং এর সমাধান আছে কিনা নির্ণয় করতে হবে। আমরা এটি নির্ণয় করতে পারি। আমাদের যেটি করতে হবে, প্রথমে সমীকরণ দুইটি লিখে নেই। সমীকরণ দুইটির যে সহগগুলো আছে তাদের অনুপাত দেখতে হবে সমান কিনা। -12 নিচে x এর সহগ হলো 1 সমান সমান y এর সহগ হলো 1 -2, এখানে হলো -1 ধ্রুবক 2। যদি এখানে লিখি তাহলে দেখা যাচ্ছে হয় হলো -1/2 সমান -1/2 সমান সমান -1/2। দুইটি সমীকরণের যদি সহগের অনুপাতগুলো সমান হয়, এর মানে হলো সমীকরণ দুইটির কোনো সমাধান নেই এবং এরা পরস্পর সমঞ্জস এবং নির্ভরশীল। তাহলে এখানে অপশন 1 এবং 2 ঠিক আছে। প্রশ্ন 25, একটি ধারা দেওয়া আছে, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত। ধারাটি হলো 3 + 5 + 7 প্লাস, প্রথমে দেখতে হবে এটি কি সমান্তর নাকি গুণোত্তর ধারা। দেখা যাচ্ছে পাশাপাশি পদের বিয়োগফল হলো 2, তার মানে এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র হলো n/2 2a প্লাস n - 1 × d। মান বসিয়ে দেই, n এর মান নেই, 2 × প্রথম পদ হলো 3 প্লাস n - 1, সাধারণ অনুপাত হলো 2 এখানে আসে হলো 6 প্লাস গুণ করলে হয় 2n - 2 n/2 4 থেকে 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4 প্লাস 2n n/2, এখানে 2 কমন যায়, থাকে হলো 2 প্লাস n, 2 কেটে গেলে n × n + 2। তাহলে এটি আমাদের অ্যান্সার। প্রশ্ন 26, বলা হয়েছে নিচের কোনটিকে শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয়। বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয়। প্রশ্ন 27, একটি চিত্র দেওয়া আছে, চিত্রটি হলো এরকম।
এই কোণটি হলো 40 ডিগ্রি। নির্ণয় বলা হয়েছে এবি এবং এসি এই বাহু দুইটি সমান। নির্ণয় করতে হবে এই কোণটির অর্ধেক, হাফ এসিডি। আমরা জানি দুইটি বাহু সমান্তরাল হলে এরা ভূমির সাথে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণটি 40 ডিগ্রি চলে গেলে বাকি থাকে আর হলো 140 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এটি হবে 70 ডিগ্রি, এটি হবে 70 ডিগ্রি। এটি 70 ডিগ্রি হলে এই কোণটি হবে, যেহেতু এটি সরল কোণ, এটি হবে 110 ডিগ্রি। 110 ডিগ্রির অর্ধেক হলো 55 ডিগ্রি। তার মানে কোণ এসিডি এর অর্ধেক হলো 55 ডিগ্রি। প্রশ্ন 28, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজটা হবে এরকম এবং এই বাহু দুইটি সমান। বলা হয়েছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার করে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমরা জানি যে যদি একটি ত্রিভুজের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে তাদের ক্ষেত্রফল হবে হাফ এবি সাইন সি, অর্থাৎ হাফ ইন্টু এবি মানে হলো বাহু দুইটি, সাইন সি মানে হলো এই কোণটি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হলো 1, তাহলে এখানে থাকে হলো 662, কাটাকাটি যায় 3 6 হয় 18। প্রশ্ন 29, একটি চিত্র দেওয়া আছে। এবং বলা হয়েছে বি 4 সেন্টিমিটার। প্রশ্ন 29 হলো ও ই সমান সমান ও এফ যদি হয় তাহলে সিডি ইকুয়াল টু কত? বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত জ্যাগুলো সমান হয়, তাহলে এখানে এ বি এবং সিডি সমান, অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি। যদি এটি 90 ডিগ্রি হয় এর মানে হলো কেন্দ্র থেকে যে রেখাটি আসছে সেটা হলো জ্যায়ের মধ্যবিন্দুকে ছেদ করেছে। তাহলে এটি যদি 4 হয় এটি হবে 4, তাহলে এটা টোটাল দূরত্ব হলো 8, তাহলে সিডিও 8 হবে। প্রশ্ন 30, এ বি ইকুয়াল টু সিডি এবং ও ই ইকুয়াল টু 3 হলে বৃত্তটির ব্যাস কত সেন্টিমিটার? যদি এ বি ইকুয়াল টু সিডি হয়, অর্থাৎ এই জ্যা দুটি সমান হয়, তাহলে বৃত্তটির ব্যাস কত সেন্টিমিটার হবে? বলা হয়েছে ও ই 3। আমরা যদি এটি টানি, এখন পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এটি নির্ণয় করতে পারি। ও বি ইকুয়াল টু √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আসে। হলে আমাদের যেহেতু ব্যাসার্ধ 5 হয়েছে তাহলে ব্যাস হবে 10 স্কোয়ার। এ পর্যন্তই।